কথা বলবার মতো নানা বিষয়, নানা ইস্যু আছে। কানাডায় তো বটেই, কানাডার বাইরেও এমন সব ঘটনা ঘটছে যেগুলো প্রতিদিনকার, প্রতি মুহূর্তের কানাডিয়ানদের জীবনকে স্পর্শ করে, প্রভাবিত করে। সেদিকে না হয় নাই তাকালাম। দর্শক, আমরা যদি কানাডায় আজই শেষ হওয়া G7 সম্মেলনের দিকে তাকাই, সেটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। G7 সম্মেলনে আমাদের মূল লক্ষ্য কী ছিল? আমাদের মূল লক্ষ্য ছিল প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ নিয়ে একটি টানাপোড়েন তৈরি হয়েছে, বাণিজ্য যুদ্ধ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন কোনো ফয়সালা মার্ক কার্নি আমাদের সামনে উপস্থাপন করতে পারেন কি না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি এসেছেন, দুই নেতা একান্তে বৈঠক করেছেন এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত হয়েছে। সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তার আগে দর্শক, একটি খুব চমকপ্রদ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জানি যে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কানাডাতে তো বটে, অন্টারিওতে, বিশেষ করে টরন্টোতে গাড়ি চুরি নিয়ে একেবারে নাকানি চোবানি খাওয়া অবস্থায় আছি আমরা। আমার মনে হয় না যে আমাদের প্রত্যেকের চেনা জানা এমন কেউ নেই যার গাড়ি চুরি হয়নি। যারা আমার আলোচনা শুনছেন বা শুনবেন, আমার মনে হয় প্রত্যেকেই এমন কাউকে না কাউকে চেনেন গত 2-3 বছরে একবার একাধিকবার গাড়ি চুরি হয়েছে। আজ 17 জানুয়ারি কানাডার পত্রপত্রিকায় চমৎকার একটি নিউজ শিরোনাম হয়েছে। সেটি হচ্ছে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, তার বাড়ির ড্রাইভওয়ে থেকে তার গাড়ি চুরি করার চেষ্টা হয়েছে। চোর অবশ্য শেষ পর্যন্ত সে গাড়িটি চুরি করতে পারেনি, তার বরং 4 জন সাসপেক্টেড চোর গ্রেপ্তার হয়েছে। কিন্তু চিন্তা করেন তো যে একটি প্রভিন্সের প্রিমিয়ার, যিনি সার্বক্ষণিক একেবারে খুবই হাই প্রোফাইল সিকিউরিটির মধ্যে থাকেন, যার বাড়ি সবসময় সিকিউরিটির মধ্যে থাকে, ঠিক এরকম একজন যিনি পুরো প্রভিন্সের হর্তাকর্তা, তার ড্রাইভওয়ে থেকে তার গাড়ি চুরি হয়ে যাওয়ার যদি চেষ্টা হয়, সেখানে যদি চোর যায়, তাহলে আমাদের অবস্থাটা কীরকম? সোমবার দিনগত রাত 12:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। 4 জন মুখোশধারী তার ড্রাইভওয়ে থেকে তার গাড়ি চুরির চেষ্টা করেছে। পুলিশ অবশ্য ধাওয়া করে তাদেরকে গ্রেফতার করে ফেলেছে। প্রিমিয়ার ডাগ ফোর্ড নিজেই সাংবাদিকদের বলেছেন যে আমার বাড়িতে এত সিকিউরিটি থাকে, আমারই যদি এই অবস্থা হয়, তাহলে এই শহরের মানুষের অবস্থাটি কীরকম? আমি জানি না যে এই কথাটার মধ্য দিয়ে ডাগ ফোর্ড টরন্টোর মেয়র অলিভিয়া চৌকে আক্রমণ করার চেষ্টা করেছেন কিনা, কারণ সিটির, টরন্টোর আইন শৃঙ্খলা কিংবা পুলিশ সিটি কর্পোরেশনের আওতায়, ফলে তিনি তার দিকে ইঙ্গিত করেছেন কিনা। আবার তিনি আরও একটি প্রসঙ্গ টেনে এনেছেন ভনের দিকে। একজনের বাড়ির ড্রাইভওয়ে থেকে তার খুবই দামি একটি গাড়ি যখন চুরির চেষ্টা হয়েছিল, তিনি আকাশের দিকে, উপরের দিকে ফাঁকা গুলি করেছিলেন, আওয়াজ করেছিলেন। তিনি কেন ফাঁকা গুলির আওয়াজ করলেন, পুলিশের জন্য তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তার বিরুদ্ধে চার্জ এনেছে। সেটিরও এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে ডাগ ফোর্ড সেই প্রসঙ্গটি টেনে এনেছেন এবং তিনি বলছেন যে আমি আসলে ওই লোকটির নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার খুঁজে পেতে চাই। আমার মনে হয় তাকে সহযোগিতা করা উচিত, তার এই বিষয়ে প্রতিকার পাওয়া উচিত, কারণ তার গাড়ি চুরি হয়ে যাচ্ছে। আমি এটি উৎসাহিত করি না, কিন্তু তার গাড়ি চুরি হয়ে যাচ্ছে, তিনি দেখছেন তার গাড়ি চোরে নিয়ে যাচ্ছে, তিনি ফাঁকা গুলি করেছেন, তার জন্য তার বিরুদ্ধে চার্জ আনা হবে কেন? এই প্রশ্ন করছেন খোদ অন্টারিওর প্রিমিয়ার। দর্শক, আমরা যদি একটু তথ্যপত্রের দিকে তাকাই, যে গত কয়েক বছরে কানাডায় প্রতি বছর গড়ে 1 লাখেরও বেশি গাড়ি চুরি হয়েছে। ক্যান ইউ ইমাজিন? সংখ্যাটা যদি প্রতি বছর 1 লাখেরও বেশি গাড়ি চুরি হয়ে যায়, 1.5 লাখ গাড়ি চুরি হয়ে যায় একটি দেশ থেকে, আমি আলাদা করে টরন্টো শহরের হিসাব করলাম না। ইন্স্যুরেন্স ক্লেম গাড়ি চুরি হওয়ার কারণে 2023-তে এক বছরের একটি হিসাব আমার সামনে আছে, $1.5 বিলিয়ন ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে জাস্ট গাড়ি চুরি করার জন্য। যাই হোক, ডাগ ফোর্ডের গাড়ি চুরি হয়নি, চোর ধরা পড়েছে, সেটি হচ্ছে অন্তত স্বস্তির খবর। না হয় খোদ প্রিমিয়ারের গাড়ি চুরি হয়ে গেছে, চোর ধরা পড়েনি, সেটি অত্যন্ত বিব্রত করে একটি দৃষ্টান্ত হয়ে থাকতো আমাদের সামনে। আমরা এবার একটু G7 সম্মেলনের দিকেই তাকাই।
G7 সম্মেলনে মার্ক কার্নি 7টি শিল্পোন্নত দেশের বাইরে মোট 15টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, ঘোষণায় দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের নেতা, সেই দিন চলে গেছে। এখন তিনি আলাদা একটি মোর্চা গড়ার প্রত্যয় ঘোষণা করেছিলেন এবং মূলত সেই বিষয় নিয়ে আলাপ আলোচনার চেষ্টা ছিল G7 সম্মেলনে। কিন্তু G7 সম্মেলনে শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো যৌথ ঘোষণা হয়নি। অবশ্য মার্ক কার্নি আগেই ঘোষণা দিয়েছিলেন, যেহেতু যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সত্যিকার অর্থে কোনো বাণিজ্য বিষয়ে কোনো ঐক্যমত্য না হয়, তাহলে কোনো জয়েন্ট ডিক্লারেশন দেওয়ার কোনো মানে হয় না, কোনো জয়েন্ট ডিক্লারেশন তারা দেবেন না। কিন্তু তারা একটি বিষয়ে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছেন, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে G7 কান্ট্রি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে যৌথ ঘোষণা দেওয়া যায়নি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সেটিতে আপত্তি করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ G7 সম্মেলনে ছিলেন, তিনি বরাবরের মতো যেসব উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই সময়টাতে তিনি কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলেননি। তবে ছোট ছোট অনেক এমন কিছু আচরণ তিনি করেছেন যেগুলো অনেকটা ছেলে মানুষের মতো, যেগুলো আসলে তার মধ্যে যে অস্থিরতা আছে সেই অস্থিরতার প্রকাশ ঘটছিল, সেগুলো খবরের ভেতরে ভেতরে টুকটাক মানে রসিক রিপোর্টাররা সেগুলো উল্লেখ করে দিয়েছেন। আমি হয়তো কোনো একটা সময় চেষ্টা করব সেগুলোকে একসাথে কম্পাইল করে একটি মজাদার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তবে সোমবারই নৈশভোজের পরপর ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছেন। যাওয়ার সময় তিনি বলেছেন যে ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তাকে দ্রুত ফিরতে হবে, তিনি সেখানে ফিরে গেছেন। কিন্তু এই সময় তিনি বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে তার একটি যৌথ ঘোষণা হয়েছে, একটি মানে বাণিজ্য চুক্তির মতো সমঝোতা স্মারক হয়েছে, কিন্তু কানাডার সঙ্গে সেই অর্থে কোনো আলোচনার অগ্রগতি হয়নি। তবে আমাদেরকে জানানো হয়েছিল যে 30 দিন সময় নেওয়া হয়েছে, যে 30 দিনের মধ্যে কানাডা এবং আমেরিকার মধ্যে বাণিজ্য বিষয়ক একটি সমঝোতায় তারা পৌঁছবেন এবং এটি একটি টাইম ফ্রেম তারা নির্ধারণ করেছেন। আমি যে কথাটি বলছিলাম যে এখানে মানে G7 সম্মেলনে থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে মানে তিনি বরাবরই যে কথাটি বলেন যে কানাডাকে তিনি 51তম রাষ্ট্র করে ফেলতে চান, এইসব কথাবার্তা তিনি এখানে থাকা অবস্থায় উচ্চারণ করেননি। বরং তিনি বলেছেন যে তার ট্যারিফ নিয়ে তার একটি কনসেপ্ট আছে, আবার মার্ক কার্নির আলাদা কনসেপ্ট আছে। তার কনসেপ্টটা তিনি দাবি করেছেন যে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড তিনি ট্যারিফ চান, কিন্তু মার্ক কার্নির কিছু কমপ্লেক্স কনসেপ্ট আছে। বাট হয়তোবা যার যার দৃষ্টিকোণ থেকে যার যার কনসেপ্টটাই সঠিক। আবার দুজনের মধ্যে একটা আলোচনার সমঝোতায় পৌঁছাও সম্ভব, তবে সেই ক্ষেত্রে দুই পক্ষকে ঐক্যমতে পৌঁছতে হবে। কিন্তু G7-এর আলোচনায় দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে পারেননি, সেটি আমরা জানি। 30 দিনের মধ্যে তারা একটা ঐক্যমতে পৌঁছবেন এমন একটি অঙ্গীকার করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ফিরে গেছেন। আমেরিকায় ফিরে যাওয়ার পরপরই, ওয়াশিংটনে ফিরে যাওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প আসলে তার আসল ডোনাল্ড ট্রাম্প হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি আজকে আমি দেখলাম যে তিনি ঘোষণা দিয়েছেন যে নর্থ আমেরিকান যে একটা আকাশ প্রতিরক্ষা ভুজ যেটি মানে গোল্ডেন ডোম যেটি তৈরি করা হয়েছে, সেটিতে যদি কানাডাকে অংশগ্রহণ করতে হয়, তাহলে সেই গোল্ডেন ডোমে যদি কানাডা এন্ট্রি ফি হিসাবে $71 বিলিয়ন এন্ট্রি ফি দিতে হবে। এবং তিনি বলছেন যে কানাডা অবশ্যই এই টাকাটা দেবে, কারণ এখন তাকে বাড়তি টাকা দিতে হবে। কেন? আবার তিনি এটি বলছেন যে যদি কানাডা 51তম স্টেট হয়ে যায়, তাহলে তার কোনো খরচই লাগবে না, বিনা খরচে এই প্রতিরক্ষা ব্যবস্থার সদস্য কানাডা হতে পারবে। আমার মনে হয় যে G7 সম্মেলনে এসে ডোনাল্ড ট্রাম্প অনেক কষ্টে তার যে স্বভাব, তার যে বৈশিষ্ট্য, তার যে চরিত্র, সেগুলো প্রকাশ থেকে অনেক কষ্টে নিজেকে বিরত রেখেছিলেন এবং তিনি ওয়াশিংটনে ফিরে গিয়ে তার স্বরূপে আবার আবির্ভূত হয়েছেন, আবার ঠিক সেই কথাবার্তাগুলি বলতে শুরু করেছেন। আমরা অপেক্ষায় থাকবো যে মার্ক কার্নি যে আলাদা মোর্চা করার যে প্রত্যয় ঘোষণা করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে চেষ্টা তিনি শুরু করেছেন, সেটা কতটুকু সফল হয় এবং আমেরিকাকে পাশ কাটিয়ে কানাডার ইকোনমিকে আমরা কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই যে কানাডার ইকোনমিকে আমেরিকাকে পাশ কাটিয়ে সামনে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসাবেই মার্ক কার্নি যে G7 7টি দেশের বাইরেও আরও 8টি দেশকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে
কানাডায় অবস্থানরত খালিস্তানপন্থী শিখদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন। নরেন্দ্র মোদী যখন আলবার্টায় G7 সম্মেলনে অংশগ্রহণ করেন, আবার কিংবা মার্ক কার্নি এবং নরেন্দ্র মোদী যখন দ্বিপাক্ষিক বৈঠক করেন, ঠিক তখনও আলবার্টা ক্যালগারি ডাউনটাউনে খালিস্তানপন্থী শিখরা সেখানে বিক্ষোভ করেছেন, প্রতিবাদ করেছেন, এবং সেই বিক্ষোভে তারা বেশ কিছু আপত্তিকর পোস্টারও ব্যবহার করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হ্যান্ডকাপ অবস্থায় কয়েদির পোশাক পরা, কিংবা একটি কারাগারে তাকে আটকে রাখা হয়েছে এরকম, কিংবা তাকে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম ছবির পোস্টার নিয়ে তারা সেখানে বড় বড় ডাউস সাইজের পোস্টার নিয়ে তারা বিক্ষোভ করেছেন এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ করেছেন। মার্ক কার্নি আগাগোড়া নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে বর্তমান বিশ্বে অন্যতম শক্তিশালী একটি অর্থনীতি হচ্ছে ভারত, এবং গ্লোবাল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় ভারতকে বাদ দিয়ে ওয়ার্ল্ড ট্রেডের, বিশ্ব বাণিজ্যের কোনো আলোচনা হতে পারে না। সেই কারণেই তিনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং নরেন্দ্র মোদী এবং মার্ক কার্নির বৈঠকে কানাডা এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে নেমে এসেছিল, দুই দেশের ডিপ্লোম্যাট লেভেলে উইথড্রয়াল হয়েছিল, এবং কানাডাতে ভারতের কোনো রাষ্ট্রদূত নেই, আবার ভারতে কানাডার রাষ্ট্রদূত নেই, এই যে একটি অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সেই অবস্থার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই প্রধানমন্ত্রী বসে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে খুব শিগগিরই দুই দেশের মধ্যে পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক, অর্থাৎ কানাডা তার অ্যাম্বাসেডর নিয়োগ করবে, হাই কমিশনার নিয়োগ করবে নয়াদিল্লিতে, নয়াদিল্লি তাদের হাই কমিশনার নিয়োগ করবে কানাডাতে, এবং দুই দেশে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন, ডিপ্লোম্যাটিক কার্যক্রম, পাশাপাশি অন্যান্য সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোদমে স্বাভাবিকভাবে চলবে, এই ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং মার্ক কার্নি। ফলে এই সম্মেলন থেকে, G7 সম্মেলন থেকে সামগ্রিক বিচারে আর কতটুকু কি লাভ হলো কি হলো না সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আছে, সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের সঙ্গে সম্পর্কর যেই একেবারে অবসান ঘটিয়ে ফেলেছিলেন, মার্ক কার্নি সেটিকে আবার পুনরুজ্জীবিত করেছেন, করে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন। এটি একটি বিষয় হিসাবে, উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে বিবেচনা করা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই।